ক্রমেই জট খুলছে আনোয়ারুল আজিমের মৃত্যুর রহস্য। এরই মধ্যে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা তাদের যে তদন্ত কার্যক্রম সেটিও শুরু করেছেন এবং বেলা শেষে, দিনের শেষ বেলা এসে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। সমসাময়িক এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা করতে চাই। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি প্রভাবশালীদের প্রশ্নবিদ্ধ অধ্যায়। আমরা আলোচনার জন্য আমাদের সাথে যারা স্টুডিওতে উপস্থিত হয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। আমার ডান দিক থেকে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। এরপরে রয়েছেন জনাব সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো, আপনাকেও স্বাগত। এবং এরপরে রয়েছেন জনাব শেখ রবিউল আলম রবি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি, আপনাকেও স্বাগত আজকের এই আলোচনায়। দর্শক, আপনাদের সাথে এই পুরো আলোচনায় আছি আমি রাসেল আহমেদ। মূল আলোচনায় ফিরতে চাই। আমরা একটু শুরু করতে চাই যেটি নিয়ে কথা বলছিলাম, জনাব আনোয়ারুল আজিম, তার বিষয়টি নিয়ে একটু শুরু করতে চাই। ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে তার অতীত ইতিহাস দেখে নয়, নির্বাচনে কে জিতে আসবে সেটি দেখেই আনোয়ারুল আজিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও হত্যার একটি ঘটনা চলছে, সেটির তদন্ত চলছে, যেটি আমি শুরুতে বলছিলাম। একটু জানতে চাইছি যে দলের ক্ষেত্রে কেবল জিতে আসাটাই কি মানদণ্ড হওয়া উচিত, বা আওয়ামী লীগ কি সেভাবেই দেখেন? জিতে আসার জন্য তো পেশির শক্তিও জোরেও তো অনেকে জিতে আসতে পারে। জি, ধন্যবাদ। না, উনি আরেকটু কিছু বলেছেন, সাথে আগে পিছনে আরও বিষয় ছিল। সেটা হলো যে নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা, উনি মোটরসাইকেলে করে একেবারে গ্রামে গ্রামে প্রত্যেক ঘরে ঘরে যাওয়া। আপনি যদি গণতন্ত্র মানেন, একেবারেই যাদেরকে এমপিরা রিপ্রেজেন্ট করেন তারা কৃষক, শ্রমিক, শহুরে মানুষ যেমন আছে, কৃষক শ্রমিকও আছে। একসময় যেমন কথা হয়েছিল যে একটা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া, দ্যাটস আনডেমোক্রেটিক। আবার ওনার যে মামলাগুলো রয়েছে, মামলা অনেকেরই রয়েছে, এবং বর্তমানে যারা আছে, অতীতে যারা ছিলেন, অন্যান্য দলের যারা ছিলেন, অনেক মামলা রয়েছে, ফৌজদারি মামলা রয়েছে, খুনের মামলা রয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে, এগুলো অনেক কিছু রয়েছে। তো ওই মামলাগুলো যদি নির্বাচনী আইনে প্রতিবন্ধক না হয় তাহলে ওনাকে আপনি ওই বিবেচনায় বাদ দিতে পারছেন না। এখন বাকি থাকে দলের যে একটা পিপলস পারসেপশন থাকে, সেটি স্থানীয়ভাবে নির্বাচনে জিতবার জন্য অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। আপনি অতীতে লক্ষ্য করে দেখবেন যে আমাদের বড় দলগুলোর আরও আছে, আমি বিএনপির কথাও বলছি, ওনারা একবার ছাত্রদলের সভাপতির প্রসঙ্গ উঠেছিল। তো ওনাদের এটা এখনও মানুষ মনে রাখে, সে বলে যে ও ছাত্র না। তো ছাত্রদলের সভাপতি হতে গেলে ছাত্র হতে হবে এমন কোনো কথা নেই। তো ওইরকম কিছু বিষয় ছিল। আমি বলছি না যে এগুলো আইডিয়াল, কিন্তু যখন আপনি জাতীয় সংসদ নির্বাচনে কি হয়, যিনি জিততে পারেন, একটা উইনেবল ক্যান্ডিডেট, তাকেই প্রথম ধরা হয় যে এখানে বিএনপির ক্যান্ডিডেটকে, অন্য দলের ক্যান্ডিডেটকে তাদের সাথে ফাইট করে তিনি জিতে আসতে পারবেন কিনা। এবং আজকে বিজেপির যে ভারতের যে ইলেকশন হলো, 1/3 হচ্ছে অন্য দল থেকে আসা বিজেপির প্রার্থী তালিকায়, এবং ওই 1/3-এর আবার 80% প্রাক্তন কংগ্রেসই, যেটার জন্য এখন আরএসএসের সাথে বিজেপির সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হলো। তো এটি অন্যান্য জায়গায় করে, আমি উপমহাদেশের কথা বলছি, আমি ইংল্যান্ড বা আমেরিকা অন্যান্য দেশের কথা বলছি না। তো এই ক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন যে হ্যাঁ, উইনেবল একটা বিষয় থাকে, সেটি সবার ক্ষেত্রেই থাকে। আপনার সর্বদলীয় ছাত্রৈক্য বলল যে এরশাদের দালালদের কেউ নেবে না, ওরা 32 নম্বরে গেল, এম কে আনোয়ার এবং কেরামত আলী নিল না। তখন 27 নম্বরে ছিল বিএনপির অফিস ধানমন্ডি। এই 15 মিনিট পরে 27 নম্বরে গিয়ে ওনারা ফুলের মালা টেলা দিয়ে বিএনপিতে জয়েন করলেন এবং ওই নির্বাচনে জিতলেন এবং মন্ত্রীও হলেন। তো উইনেবিলিটি, যেটা মানে বিজয়ী যোগ্যতা, সেটির একটা স্থানীয় প্রভাবক আছে।
কিন্তু সেক্ষেত্রে দল হতে যদি পারে। সততার বিচারটাও কি আসলে দলের মানদণ্ডে আসা উচিত নয় কি আসলে? না, উনি কি কনভিক্টেড হয়েছেন? না, কনভিক্টেড হন নাই, কিন্তু না, তাহলে আপনি সব মামলাগুলো যেহেতু রাজনৈতিক মামলা নয়, সেটি আপনারাই ভালো বুঝবেন যে না, কোনটি এরকম তো রাজনৈতিক মামলা। আমি উনি মারা গেছেন সদ্য, এবং আমি জানি না ওনার ডেড বডি এখনো পাওয়া গেছে কিনা। এখনো পাওয়া তো যায়নি। আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের মূল একটা ফোকাসটা হোক খুনিদের বের করা, কারা খুন করেছেন, কোন পরিস্থিতি, এবং কোনো ক্রিমিনাল মোটিভ ছিল কিনা, বা আরও অতীতের কোনো খুন বা ভবিষ্যতের কোনো আরও অপরাধী যুক্ত, এগুলো আইন শৃঙ্খলা রক্ষা কমিটি দুই দেশের তদন্ত করবে। কিন্তু এই মুহূর্তে ওনাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া ঠিক হয়েছে কি হয়নি, আমার মনে হয় যে ইট ইস একদিকে টু লেট, আরেকদিকে ওনার যে এখনো ডেড বডি পাওয়া যায়নি, ওই ফোকাসটাকে সরিয়ে ফেলছে। না, সেটি আইন শৃঙ্খলা, দুই দেশের আইন শৃঙ্খলা ওই রক্ষাকারী ফোকাসটাকে বাহিনী এটি একটু কাজ সরিয়ে করছেন ফেলছে। অবশ্য। একটু যেতে চাই জনাব সোহরাব হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এটি নিয়ে এখন এক ধরনের আলোচনা এসছে আসলে, আজকে সবগুলো পত্রিকাতে এই বিষয়টি নিয়ে এসছে যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, অভিযোগ আরও অনেক প্রার্থীদের বিরুদ্ধে আছে বা যারা নির্বাচিত হন সেটি দুই দলের ক্ষেত্রেই আছে। দলগুলোর এই প্র্যাকটিসটাকে আপনি কিভাবে দেখছেন? এটি যদি শুরুতেই মনোনয়নের ক্ষেত্রে যাচাই বাছাই হয়, তাহলে দেশের অপরাধ কিংবা এই ধরনের যে ঘটনা এখনও এসছে যে আমাদের একজন সংসদ সদস্য, তিনি পশ্চিমবঙ্গের যারা গোয়েন্দা রয়েছেন তারা বলছেন চোরাচালানের কারবারের দ্বন্দ্বের কারণে তিনি নিহত হয়েছেন, এই ধরনের এড়ানো যেত না? প্রথমে হচ্ছে আমাদের একজন সংসদ সদস্য, তিনি যে দলেরই হন না কেন, যেভাবেই আসুন না কেন, তিনি নৃশংসভাবে নিহত হয়েছেন এবং বিদেশের মাটিতে। সুতরাং এটি আমরা খুবই শোকাহত, মর্মান্তিক ঘটনা, এবং এর নিন্দা জানাই, একই সঙ্গে এর বিচার দাবি করি। এটা হচ্ছে হত্যার ঘটনা। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি আমাদের। প্রশান্তদা বললেন, কিছু কিছু উদাহরণ দিলেন, আবার আরও অনেক উদাহরণ আছে। বিষয়টা হচ্ছে আমাদের রাজনীতি তো নীতি আদর্শের ভিত্তিতে চলা উচিত। এই আনোয়ার আজিম আওয়ামী লীগের 3 বার সংসদ সদস্য হয়েছেন, এবং 3 বার কিন্তু 14, 18, 24 যে 3টে নির্বাচন নিয়েই জনমনে প্রশ্ন আছে। তিনি একসময় জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, জাতীয় পার্টি থেকে বিএনপিতে গিয়েছেন, বিএনপিতে যে তিনি কাউন্সিলর হয়েছেন পৌরসভার, তারপর আওয়ামী লীগে এসেছেন, এবং তার নেতা ছিলেন আব্দুল মান্নান, যিনি তার মৃত্যুর পরেই তার বলা যায় যে ভাগ্য খুলে যায়। এখন হচ্ছে কি, তাহলে যদি আমরা সারা দেশের চিত্রটা এভাবে দেখি বা এইভাবে বিচার করতে চাই, তাহলে কিন্তু এই রাজনৈতিক বিরোধ, মানে এখন যে রাজনৈতিক বিরোধ আওয়ামী লীগ বিএনপির, এই বিরোধ থাকার কথা না এবং থাকা উচিত নয়। কথা হচ্ছে যে যেটি প্রশান্তদা বললেন, যে এখন যারা 3 ভাগের 1 ভাগ বিজেপির সদস্য, মানে প্রার্থী, তারা এক সময় তাদের 80% এসেছিল, কংগ্রেসে ছিল। তা আমরা পশ্চিমবঙ্গে দেখি যে যারা একসময় বামফ্রন্ট করতেন তারা তৃণমূল, আবার তৃণমূল থেকে এক অংশ বিজেপিতে গেছে। তারপর সেখানে কিন্তু নির্বাচনী সংস্কৃতিটা আছে, কিন্তু আমরা এই যে রাজনৈতিক বৈরিতা, বিরোধ, বিদ্বেষের মধ্যে নির্বাচনী সংস্কৃতিটাকেই হারিয়ে ফেললাম। এখন যে প্রশ্নটি আসছে, 2009 সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। 9 সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছেন, তার বিরুদ্ধে হত্যা মামলা সহ 21টি মামলা ছিল। এখন এই 21টি মামলার সব মামলায় তিনি খালাস পেয়েছেন। সেটি 9 এর পরে নির্বাচিত, 9 এর পরে, হ্যাঁ, যোগ দিয়েছে 95-তে, যোগ দিয়েছে 95। নির্বাচিত এমপি হয়েছিলেন তিনি। আচ্ছা, এখন যদি তিনি আওয়ামী লীগে যোগ না দিতেন, এই মামলাগুলো কি থাকতো? এই মামলাগুলো প্রত্যাহার হতো? অনেকের ক্ষেত্রেই হয়নি, এবং এটি কিন্তু আমাদের রাজনীতির প্রধান সমস্যা। যদি এরকম আমরা একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারতাম, যে হ্যাঁ, এরকম যে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হয়েছে কি হয়নি। এখন তো সংসদ সরকারি দল বিরোধী দল নেই, বিরোধী দল, সরকারি দল বিরোধী দলের একটা প্রতিনিধি স্থানীয় 10 জন হতে পারে, 5 জন করে হতে পারে, যে এরা ঠিক, মানে তারা একটা পর্যালোচনা করবে, একটা কমিটি থাকবে, এই কমিটি পর্যালোচনা করবে কোন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলার যাচাই বাছাই করা, এবং তারপর তারা আদালতে একটা সুপারিশ করতে পারে। এর আগে আমরা দেখতাম যে আওয়ামী লীগ বিএনপি যখন সংসদে খুব কার্যকর ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর
বিএনপি আমলে যত মামলা হয়েছে সেই মামলাগুলো মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি হতো, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আরও, এবং সে মামলাগুলো যত দ্রুত এগুলো বাদ দেওয়া যায়। আবার বিএনপি যখন ক্ষমতায়, আওয়ামী লীগ আমলে যত মামলা আছে সেটা দ্রুত বাদ দেওয়া যায়। মানে আমরা আসলে আইনের শাসন বলতে যেটা বোঝাই সেটা প্রতিপালন করি না, যে কারণে এই এখন যে ঘটনা যে আপনি বললেন যে ভারতীয় গোয়েন্দাদের বরাত দিয়ে বা গোয়েন্দারা বলেছেন যে চোরাচালান, হুন্ডি, স্বর্ণ চোরাচালান ইত্যাদি এর ভাগ বটোয়ারা নিয়ে এখন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিক, এবং তারা বন্ধু ছিলেন, রাজনীতি করতেন কিনা তিনি জানি না, কিন্তু তার ভাই নির্বাচিত মেয়র, না মেয়র, পৌর মেয়র, 5 কোটি টাকা, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন, হয়তো 5 কোটি টাকা খুব বেশি না তার কাছে, 5 কোটি টাকা খুনের জন্যে, মানে খুন করার জন্যে ভাড়াটে নিয়োগ করেছে। এখানে আরও একটি বিষয়, বিশেষ করে আওয়ামী লীগ সরকার তো অনেক দিন আগে থেকে বলছে যে জঙ্গিবাদ এবং চরমপন্থী সব নির্মূল করে দিয়েছে, চরমপন্থী বলে নেই। এখন তারা ভাড়ায় খাটছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি করছে? এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ঝিনাইদহ অপরাধ প্রবণ এলাকা, সন্ত্রাস প্রবণ এলাকা, তাহলে সেই সন্ত্রাস মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর জানার অধিকার তো জনগণের আছে। এটি আমি মনে করি যে এক হচ্ছে হত্যার তদন্ত, আরেকটি হচ্ছে এই যে হত্যার কারণ বা এর পেছনে কী রহস্য আছে সেটি বের করা। সেখানে এবং এটি দেখুন, আমাদের জাতীয়ভাবে কিন্তু একটা লজ্জার বিষয় যে আমাদের একজন সংসদ সদস্য, এবং সংসদ সদস্য একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, জনপ্রতিনিধি, তার যে কোনো দেশে গেলে তার সেখানকার প্রশাসন, সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো অবহিত করা দরকার ছিল, যে তাহলে তারা সতর্ক হতে পারতো, তারা নজরদারিতে রাখতে পারতেন, কিন্তু তিনি এটা করেননি বলেই খবর এসেছে। মানে এটা পরিকল্পনার কিন্তু বহুদিন আগের। তাহলে এখন দেখার বিষয় যে এই যে যিনি প্রধান অভিযুক্ত আমিরুজ্জামান, কি নাম, আখতারুজ্জামান শাহীন, এই আখতারুজ্জামানের সাথে তার সম্পর্ক, তার একত্রে ব্যবসা বাণিজ্য আছে কিনা, বা ব্যবসা বাণিজ্য থাকলে তার বিরোধ কবে থেকে, কিভাবে বিরোধ, এবং তার আখতারুজ্জামান নেই। এবং দেখুন কিভাবে যেদিন হত্যাকাণ্ড ঘটেছে তিনি কলকাতা থেকে বোম্বে চলে গেছেন, বোম্বে থেকে কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। কিন্তু এর রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে এটাই মানে এর চেয়ে অন্য কৈফিয়ত দেওয়ার কোনো নেই। তাতে এক ধরনের কিন্তু যে লোকটা ভালো না বা লোকটা ভালো কি মন্দ এটা আমরা বিচার করিনি, বিচার করছি তার জনপ্রিয়তা। তো এরকম জনপ্রিয় নেতা অনেক আছে, এবং তাদেরকে আওয়ামী লীগ কিন্তু জনগণের চাপে বা জনমতের চাপে বাদও দিয়েছে। যেমন আব্দুর রহমান বদি, যেমন টাঙ্গাইলের রানা, না সম্ভবত, তাদের বিরুদ্ধে মামলা এবং তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনার কারণে আবার এক ধরনের আইনের ফাঁক নয়, বদ্দি সাহেবের আবার তার স্ত্রীকে দিয়েছে, আবার রানা সাহেবের তার বাবাকে দিয়েছে, ফাঁক ব্যবহার করা আসলে যেসব নির্বাচনে করেছে ফাঁকও দরকার নাই, যে কোনো একজন প্রার্থী দাঁড় করালেই তো তিনি জয়ী হতেন। এখন প্রতিযোগিতামূলক নির্বাচন যদি হতো তাহলে বোঝা যেত যে ঝিনাইদহে এই আনোয়ারুল আজিমই জনপ্রিয় না জনপ্রিয় কিনা সেটা প্রমাণিত হতো। জি, একটু যেতে চাই জনাব রবিউল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে যে বন্ধু রাষ্ট্রে বন্ধুরা নিরাপদ নয়, এ ধরনের মন্তব্য এসছে বিএনপির পক্ষ থেকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একটি জবাবও দিয়েছেন যে তাহলে সালাউদ্দিন সাহেব এতদিন ধরে কিভাবে নিরাপদে সেখানে আছেন। আসলেও তো তাই, সেইভাবে কি বলা যায় যে আসলে বন্ধু রাষ্ট্রে বন্ধুরা নিরাপদ নয়? ওই অবস্থা তো নিশ্চয়ই নয়। ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দুই সহ আলোচক এবং যারা যুক্ত আছেন। কথাটা হচ্ছে আনোয়ারুল আজিম নিহত হয়েছেন, সালাউদ্দিন সাহেব গুম হয়েছেন, পার্থক্য খুব আর কোথায়? পরবর্তীতে ৩-৪ মাস পর গুম হওয়ার পর সেখানে গিয়ে তাকে মানে
উদ্ধার হলেন বা ফাইন্ড আউট হলেন, আইনি প্রক্রিয়ায় আছেন, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। তিনি তো আইনি প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। তাকে তো দেশেই থেকে গোয়েন্দা সংস্থা বা যেটা বলা হয় ওই সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং মাঠ পর্যায়ের নেতৃবৃন্দদেরকে গুম করা হচ্ছিল আন্দোলন দমন করবার জন্য, তার অংশ হিসাবে নেওয়া হয়েছে। সেখানে পাওয়ার পর তো তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনেই চলে গিয়েছিলেন। আর ইন্ডিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনে অথবা বিচারের প্রক্রিয়ার মধ্যে না গেলে বাঁচতেন কিনা সেটা নিয়ে তো সন্দেহ আছে। আচ্ছা, এভাবে যারা বলে ক্ষমতায় থেকে বা দায়িত্বে থেকে বলতে পারে কিনা, বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট আনোয়ারুল আজিম, তিনি ইন্ডিয়াতে নৃশংসভাবে নিহত হলেন। আচ্ছা, এটা অত্যন্ত দুঃখের, কষ্টের, এতে তো কোনো সন্দেহ নেই। সব কিছুর ঊর্ধ্বে বলেন একজন বাংলাদেশি, তো উনি ওখানে গিয়েছেন, সেখানে কেন নিহত হবেন? এ দায়িত্ব কিছুটা ইন্ডিয়ারও বর্তায়। আবার ধরেন আমাদেরও দায়িত্বের জায়গা রয়েছে এর সঠিক তদন্ত করার। তার আগেই সরকারের তরফ থেকে যদি এভাবে বলা হয়, কালকে যেমন আমি দেখলাম যে আমি একটা টকশোতে ছিলাম, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ইন্ডিয়ার কেউ জড়িত নয়। আচ্ছা, ইন্ডিয়ার কেউ জড়িত নয়, ইন্ডিয়ার কেউ না কারো তো সহযোগিতা গেছে বাংলাদেশের। ইন্ডিয়ার একেবারে নাগরিকদের কম বেশি সহযোগিতা ছাড়া তো বাংলাদেশের মানুষ গিয়ে হত্যা করতে পারেনি। কারণ হত্যার যে প্রক্রিয়াটা আমরা দেখেছি, তাকে নিয়ে যাওয়া, একটা অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া, নির্জন জায়গায় নৃশংসভাবে টুকরো টুকরো করা, এগুলি তো শুধু বাংলাদেশের মানুষ করতে পারেনি। বাংলাদেশের উদ্যোগ থাকতে পারে বা তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশিদের উদ্যোগ থাকতে পারে, কিন্তু সহযোগিতা নিশ্চয়ই না কেউ ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ইন্ডিয়ার কেউ এর সাথে জড়িত না, বাংলাদেশের মানুষ জড়িত। পুলিশের পক্ষ থেকেও তাই বলা হয়। আচ্ছা, তো এটা তো দায়িত্ব। যদিও ইন্ডিয়ান পুলিশ এরকম কিছু এখনো বলে না। ইন্ডিয়ান পুলিশ বলা লাগে না, তো ইন্ডিয়ান সরকারেরও বলা লাগে না, কিন্তু বাংলাদেশের থেকে বলে দেওয়া হয়। এই জায়গাগুলি কিন্তু ঘাটতি রয়েছে। ধরেন আপনি আনোয়ার আজিম যে দ্বন্দ্ব, যেটা জানা যাচ্ছে তদন্তে এখনো পর্যন্ত, যে দ্বন্দ্বের কারণে তিনি মৃত্যুবরণ করলেন, সেটা তো বাংলাদেশের রাজনীতি এবং মেম্বার অফ পার্লামেন্টদের ইমেজও ক্ষুণ্ণ করে কিছুটা, তাই না? ওই ধরনের প্রক্রিয়ার সাথে একজন মেম্বার অফ পার্লামেন্ট কেন যাবেন? আচ্ছা, একজন প্রক্রিয়ার মধ্যে থাকলেও তো অনৈতিক প্রক্রিয়ার বিচার আছে, কেন নৃশংসভাবে খুন হবেন? এই কোনোটাই তো সুখকর নয়, কোনোটাই তো মানে ভালো না, কিন্তু সরকার ওই দায় নিতে চান না। আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বললেন যে আমরা অতীত ইতিহাস দেখে নেই, উইন করবে তাই নমিনেশন দিয়েছি। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই কথাগুলি আমি খুব অবাক হই। আর অতীত ইতিহাস গৌরবের না হলে, পরিচ্ছন্ন না হলে কে উইন করে? অতীত ইতিহাস দেখেন নাই? একটা মানুষের নমিনেশন পাওয়ার প্রধান তো অতীত ইতিহাস। অতীত ইতিহাস পরিচ্ছন্ন হয়, কর্মে গৌরব থাকে, অতীত ইতিহাস জনমত গঠন করে, তারপর একজন মানুষ ভোট পায়, ভোটের ভিত্তিতে মেম্বার অফ পার্লামেন্ট হয় বা জনপ্রতিনিধি। তিনি তো ভোটে নির্বাচিত হয়েছেন 2008। হ্যাঁ, ভোট তো হয়েছেন ওনাদের প্রক্রিয়ায়। না, 2008 সালের ভোট না, আটে না, ওনাদের প্রক্রিয়ায় হয়েছে 14, 18, 24। এখন হচ্ছে কি, জনগণের মেম্বার অফ পার্লামেন্ট বানানো লাগে না, জনগণের ভিত্তিতে মেম্বার অফ পার্লামেন্ট হয় না বিধায় অতীত ইতিহাস লাগে না আওয়ামী লীগের এখন মেম্বার অফ পার্লামেন্ট বানাতে। গেজেটে নাম প্রকাশ করে দিয়ে দেন, আর ধরেন তফসিল ঘোষণা করে নির্বাচনের কাজ সারেন, নৌকা মার্কা মানে উইন। আজকে জনরায়ের ভিত্তিতে যদি মেম্বার অফ পার্লামেন্ট হতেন, তাহলে উনি অতীত ইতিহাস দেখতেন, ওবায়দুল কাদের সাহেব অতীত ইতিহাসও দেখতেন, জনপ্রিয়তা দেখতেন, কর্মে গৌরব আছে কিনা সেটাও দেখতেন, এবং জনগণ ভোট প্রাপ্তির অধিকার রাখে কিনা সেটাও বিবেচনায় পেত। যেহেতু একদলীয় নির্বাচন, আর ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, তাদেরই দায়িত্ব হয়ে যায় সরকার সমর্থিত দলের বা সরকার দলীয় নৌকা মার্কার প্রার্থীকে উইন করানোর, যার ফলে কোনো প্রয়োজন নাই, অতীত ইতিহাস দেখার প্রয়োজন নাই। ওবায়দুল কাদের সাহেবের কথার মধ্যেই প্রমাণিত হয় যে আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্ট হতে হলে এখন আর অতীত ইতিহাস লাগে না, রাজনীতি করা লাগে না, শুধু নমিনেশনটা পেলেই হয়ে যায়। কারণ এমপি বানানোর ওনারা মেশিন হয়ে গিয়েছেন, জনগণের হাতে আর এমপি বানানোর ক্ষমতা নাই, কারণ জনগণই ভোটের প্রতি অনীহা, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন নাই, রাজনীতি নাই, একদলীয় শাসন, একদলীয় রাজনীতি যেখানে থাকে সেখানে এই টাইপের যেটা বলছেন, যেটা নিয়ে আজকে পত্রপত্রিকায় লেখা হচ্ছে, সেই ধরনের মেম্বার অফ পার্লামেন্ট হয়। আনোয়ারুল আজিম তারই অংশ। তবে সে যে ধরনের পার্লামেন্ট হোক না কেন, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি যে প্রক্রিয়ায় ইন্ডিয়ায় নিহত হয়েছেন সেটা নিন্দনীয়। সরকারের সেখানে মনোসংযোগ থাকা উচিত। তদন্ত আমার কাছে মনে হয়েছে যে না, ভালো গতিতেই হচ্ছে, কিন্তু বাংলাদেশের ওই কাদা ছুড়াছুড়ি দায় এড়ানোর একটা বক্তব্য আমি আওয়ামী লীগের নেতাদের মধ্যে পাচ্ছি, সেটা খুব কষ্টের। আমি আজকেও দেখলাম যে ইন্ডিয়ার একটা টিম মনে হয় বাংলাদেশে এসেছে, আবার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আমার কাছে তৎপর মনে হয়েছে, তথ্যের বেশ আদান প্রদান হচ্ছে এবং তদন্তটা বেশ বেগও পেয়েছে। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মনে হয় ডেড বডি কোন প্রক্রিয়ায় আছে সেটা উদ্ধার হয়নি, সেটা হয়তো সময়
বলা হচ্ছে ছড়ায় ছিটিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, হয়তো সেটাও হয়তো উদ্ঘাটন হবে। কিন্তু দায়িত্বশীলরা যদি দায়িত্বের সাথে কথা না বলেন, বাংলাদেশ তো একটা সরকার রে ভাই, এটা তো একটা দেশ। আনোয়ারুল আজিম দেশের নাগরিক, দেশের মানুষ। আচ্ছা, তার এইভাবে জীবন যাওয়াটাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে, দায়িত্বের সাথে দেখতে হবে, জবাবদিহিতার সাথে দেখতে হবে। জবাবদিহিতা বাংলাদেশ সরকারও আছে, এবং যেখানে তিনি নিহত হয়েছেন ওই ইন্ডিয়ান সরকারেরও আছে। ইন্ডিয়ান সরকার জবাবদিহিতার উঠতে না, ইন্ডিয়ান প্রশাসন জবাবদিহিতার উঠতে না। এটাকে পরিপূর্ণ আইনি প্রক্রিয়ায় এনে উপযুক্ত বিচারের জন্য যা যা করার সেটা তিনি তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানিয়ে যাননি, যেটি সৌরভ ভাই বলছিলেন যে তিনি তো আসলে ওইভাবে জানিয়ে যান। উনি যে প্রক্রিয়ায় গিয়েছেন, ওনার সবকিছু বাদ দেন, উনি বাংলাদেশের নাগরিক তো, উনি তো বৈধ প্রক্রিয়া গিয়েছেন, অবৈধ প্রক্রিয়া গিয়েছেন না। আচ্ছা, মেম্বার অফ পার্লামেন্টরা যেভাবে যান সেই প্রক্রিয়া হয়তো উনি অনুসরণ করেননি। উনি তো বাংলাদেশের নাগরিক হিসেবে উনি গিয়েছেন সেখানে, এবং বৈধ প্রক্রিয়ায় উনি গিয়েছেন। তো বৈধ প্রক্রিয়া বাংলাদেশের একজন নাগরিক কি কলকাতায় অনিরাপদ হবে নাকি, এবং সেখানে তার জীবন যাবে নাকি? আচ্ছা, বিচ্ছিন্ন ঘটনায় জীবন যেতেই পারে, কিন্তু সেটা কি অবহেলার পাবে নাকি? সেটা সুস্থ তদন্ত পাবে না, বিচার পাবে না? সেই প্রক্রিয়া সরকারকে মনোযোগী হতে বলছি। জি, মানে আনারুল কেমন ছিল, ইন্ডিয়ার কেউ জড়িত না, বাংলাদেশের মানুষ সব জড়িত, এই ভাষা তদন্ত করে চলবে না, এটাকে গুরুত্বের সাথে দেখতে হবে। সেটাই আমার বক্তব্য। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি ছোট বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। একটু যেতে চাই জনাব সোহরাব হাসান, একটু আপনার কাছে একটি সংবাদ যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইছি। তার মানে কি এক ধরনের প্রাথমিকভাবে দুর্নীতি হয়েছে বলা যায়? দুর্নীতি হয়েছে কি হয়নি এটা তো এই প্রশ্ন বোধহয়, এই প্রশ্ন থেকে আমরা অনেক দূরে সামনে এগিয়েছি। বিষয়টা হচ্ছে যখন তার সম্পর্কে রিপোর্ট হলো, তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, এখন একজন ব্যক্তি যে পদেই থাকুন কিন্তু আইনের মধ্যে থাকার কথা, কিন্তু যখন ক্ষমতায় থেকে মনে করেন যে আইন তার জন্যে নয়, অথবা তিনি যেটা করবেন সেটা ন্যায্যতা পাবে রাষ্ট্র, সরকার, এই ধরনের মনোভাব অনেকের, আমাদের পদাধিকারী, আমি রাজনীতির বাইরের ব্যক্তিরও, এটা খুব ভয়ঙ্কর। তিনি যদি মনে করেন যে আমি আইনের ঊর্ধ্বে, তার ভাষাভঙ্গি, তার বক্তব্য, তার আচরণ এবং তার কর্মকাণ্ড, যেটি ধরেন আমাদের এখানে এই ধরনের যে কোনো বিভাগ বলেন, কম বেশি দুর্নীতি তো প্রশাসনে আছেই, কিন্তু যখন এটা একটা কি বলে দৃষ্টান্তরহিত ঘটনা হয়ে যায়, যে চোখে পড়ার মতো, এবং ধরেন একজন যে পদেরই লোক হোক, তারা তো কেউ চাকরি করেছেন, সুতরাং তার তো একটা নির্দিষ্ট বেতন আছে, নির্দিষ্ট আয় আছে, সে আয় দিয়ে কতটা কি করা যায়। এবং যখন দেখা যাচ্ছে যে ক্ষমতার প্রভাব খাটিয়ে সেটি পুলিশ প্রধান হন বা অন্য, এমনকি সচিবরা করেন না, এমনকি অন্য পদের যারা আছেন তারা করেন না, রাজনীতিকটা তো করেনি। আর যেটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একটি বিদেশি রিপোর্টের সূত্র দিয়েই বলেছিলেন যে বিদেশে যাদের এখান থেকে পাচার হয়েছে, যাদের তালিকা, সেই তালিকায় রাজনীতিকদের চেয়ে আমরাই বেশি, সাবেক আমলা। এটার তদন্ত প্রথম হলো যে দুদক বিষয়টি আমলে নিয়েছে, এবং তারা নিশ্চয়ই যাচাই বাছাই করেছে। তারা পত্রিকার রিপোর্ট দেখেই এটি করে না, তারা প্রাথমিক যাচাই বাছাই করেই আদালতে আবেদন করেছে, এবং আদালত সেটি আমলে নিয়ে কি বলে তার সম্পত্তি ক্রয় করে একটি জায়গায় বোধহয় না, গোপালগঞ্জের, এটি করেছে। এখন দুটো হতে পারে, এক হচ্ছে এটা মেনে নেওয়া, আরেকটা হচ্ছে বিবাদী হিসাবে তিনি এটা আবার আপিলও করতে পারেন। তা আমরা আইনি লড়াইটা দেখতে চাই, যে আইনি লড়াইয়ে সত্য উদ্ঘাটিত হবে, এবং তিনি যদি দুর্নীতি করে থাকেন তার বিচার হবে, দুর্নীতি না করলে আর তিনি খালাস পাবেন। জি, যেতে জনাব প্রশান্ত বড়ু, একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে শাপলা চত্বর থেকে রাজনীতির মাঠ সবখানেই আওয়ামী লীগ সরকারের সফল পুলিশ কর্মকর্তা বলা যায় বেনজির আহমেদকে। আবার আওয়ামী লীগের শাসনামলেই দেখলাম যে তার দুর্নীতির বিরুদ্ধে আদালত আজকে একটি রায় দিলেন।
একটু আপনার মন্তব্য জানতে চাইছি। জি, প্রথমেই আমি আশা করেছিলাম যে আওয়ামী লীগকে সবাই একটা ধন্যবাদ দিয়ে দেবেন বড় ধরনের। রুল অফ ল, ডিউ প্রসেস, এই বিষয়গুলো আমরা যখন বলি এটা আমাদেরকে উল্টো কথা বলে যে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের এই এবং এগুলো আওয়ামী লীগ ক্ষমতার থেকে গেলে সব বের হবে। একমাত্র আওয়ামী লীগ সরকারেই বিরল ব্যতিক্রম যে তাদের মন্ত্রীরা দায়িত্বে থাকা অবস্থায় জেলা কোর্টে আদালতে হাজিরা দিয়েছেন, এমপিরা গ্রেপ্তার হয়ে জেলে থেকেছেন এবং আইনিভাবে মোকাবেলা করেছেন। সাবেক আইজিপি সম্পর্কে যেটি আজকে আমরা জেনেছি, দুদকের তদন্তে তিনি দোষী হতে পারেন, নির্দোষও হতে পারেন, ইটস টু আর্লি টু কমেন্ট। কিন্তু যেহেতু একটা সেনসেশনালাইজড অভিযোগ উঠেছে, দুদক যে এটাকে আপনার দৃষ্টিতে নিয়েছেন, তারা এটাকে আমলে নিয়েছেন এবং আমলে নিয়ে তারা এটা একটা স্পেশালাইজড প্রতিষ্ঠান দুদক, তাদের দক্ষতা আছে, তাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, তারা স্বাভাবিকভাবেই এটি তদন্তটি হাতে নিয়েছেন। কিন্তু এটি তো শেষ নয়, তদন্ত হবে। উনি অফকোর্স উনি ডিফেন্ড করবেন, জানাবেন কীভাবে হয়েছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে না, ওনার যেভাবে যা অর্জিত হয়েছে সেখানে ওনার পদের কোনো উনি অপব্যবহার করেননি, তাহলে হোয়াটস রং, কোনো সমস্যা নেই, হওয়ারও কথা না। বাট এর আগে দুদিন আগে জেনারেল আজিজ সাহেবের যেটি বললেন প্রসঙ্গক্রমে, সেখানে আপনি দেখুন ওটা তো একেবারেই অনেকটা আসমান থেকে নাজিল হওয়ার মতো, কারণ কোনো ফোরামে ওই অভিযোগগুলো দেয়া হয়নি। আমি আত্মপক্ষ সমর্থনের সুযোগ আমি সেই প্রসঙ্গে আসবো, যেহেতু সেটি আসলে আদালতের বিচারণা, সেই প্রসঙ্গে আমি আসছি। তার আগে একটু জানতে, আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগের সরকারের সফলতা এক ধরনের, যদি দুর্নীতি হয়ে থাকে, যেহেতু প্রাথমিকভাবে আদালত একটি নির্দেশ দিয়েছে, প্রাথমিকভাবে ধরছে যে দুর্নীতি হয়েছে, সেটিও তো এই সরকারের আমলেই হয়েছে। না, প্রাথমিকভাবে আপনি দুর্নীতি কেন ধরবেন? যেহেতু আদালত বলেছে সম্পত্তি তদন্ত হলেই কি দুর্নীতি ধরেনি? তাহলে তো এই পুলিশের হাতে যত অ্যারেস্ট হয় সব তো ওই দিনেই ফাঁসি দিয়ে দেয়, ওই দিনেই তাকে ফায়ারিং স্কোয়াড। না, এটা একটা পারসেপশনাল জাজমেন্ট হয়ে যায়। তদন্তের অংশ দুই জিনিস আমি বললাম না একটু আগে, ওটা কিন্তু থানা পুলিশ না, একটা স্পেশালাইজড প্রতিষ্ঠান রাষ্ট্রের, তাদের তদন্তের ধরনেই তাই। তাকে এগুলো সম্পত্তি তাদের আয়ত্তে আনতে হবে, তাদের পজিশনে আনতে হবে। জজ আদালত দিয়েছেন না, কিন্তু কাজটা কে করবে? দুদকের আবেদনের প্রেক্ষিতে দুদক একটা স্পেশালাইজড প্রতিষ্ঠান রাষ্ট্রের, এই কাজগুলো করবার জন্যই। তাদের আর থানা পুলিশের কাজ কিন্তু এক না। তারা এইগুলো তাদের আয়ত্তে এনেই কিন্তু তদন্তটা করবেন। এগুলো তো এখন ওনাদের হাতে নেই। কার কাছে? ব্যক্তির কাছে। কিছু কপি আছে সরকারি অফিসে, এগুলো ওনাকে জব্দ করতে হচ্ছে। এই কারণেই তার তদন্তটা ঠিকমতো করতে পারে। কেন আপনি 111-এর সময় মনে নেই, সব জেলে, তারপর বলছে হিসাব দাও, তো সে তো তার ব্যাংকের সাথেই যোগাযোগ করতে পারে না, হিসাব কাকে দেবে? তখন কি হলো? যেটা অন্যায়, ব্যাংকের সাথে তো কাস্টমারের একটা কনফিডেন্সিয়াল রিলেশন থাকে। 111 তো সেটা ব্রেক করতে হলো এবং করলো, তারা করেছে। ব্যাংকের ম্যানেজারকে ধমক দিয়ে বলছে সব দাও, দিয়েছে। তো এরকম হয়েছে না, এখন তার সাথা হচ্ছে না। আদালতের কাছে যথাযথ আবেদন হয়েছে, সেখানে ওনারা বিরোধিতাও করতে পারেন, কিংবা আরও অধিক উচ্চ আদালতে গিয়ে এটা স্থগিতও হতে পারে। অর্থাৎ আইনি প্রক্রিয়া শুরুটা হলো। আইনি প্রক্রিয়ায় দুদকের যেমন বলবার আছে, যার বিরুদ্ধে এই তদন্ত তারও তো বলবার আছে। তো এই সুযোগগুলো আমি এটাই বলছি যে এই সরকারের বিরুদ্ধে বারবার যে বদনামটা, একেবারে ভীষণ বদনামটা বারবার করছে, দেশে বিদেশে এক ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন করছে, ডিসইনফরমেশনকে ওয়েপনাইজ করছে, এটা তো প্রমাণিত হলে সেটা কত বড় ভুল। কারণ একটা খুবই ক্লিয়ার বিষয়, কার্পেটের নিচে তো সরকার কিছু লুকায় নেই। কেন এর আগে যে র্যাবের যারা ওই খুনে জড়িত নারায়ণগঞ্জে শাস্তি হয়েছে না, হচ্ছে তো। ছাত্রলীগ নেতাদের 25 জনের 20 জনের মৃত্যুদণ্ড কি এই সরকারের আমলে হয়নি? যে বুয়েটের হত্যাকাণ্ডে, এর আগে বিশ্বজিতের হত্যাকাণ্ডে বিচার তো হয়েছে। আপনি আমাকে উদাহরণ দেখান তো, বিএনপির আমলে যে ঘটনাগুলো ঘটেছে তারা করে বিচার করেছিল ওই সময়টায়। বিশ্বজিতের ক্ষেত্রে সাজা কমেছে। 7 খুনের আসামিকে জিয়র রহমান খালাস দেয়নি, শফিউল আলম প্রধানকে নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিএনপি রাজনীতি করেনি, অন্যরাও করেছেন। ওই গালঘাটা ইমদু এরশাদ সাহেবের করেনি, ওই যে আপনার যুবমন্ত্রী কাশিমের বাড়ির থেকে ধরেনি, এগুলো তো করেছে। পার্থক্য হলো এটি একটি, দেখবেন যে আওয়ামী লীগ দল হিসেবে কিংবা সরকার হিসেবে এটার কোনোটাকে আড়াল করছে কিনা, করেনি। দ্বিতীয়ত এটি ডিউ প্রসেসের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় আছে, ঘুমিয়ে নাই। তো এটা তো একটা বিরল উদাহরণ। আমরা তো বারবার মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেছেন যে বাংলাদেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে আমি এবং মাদকের বিরুদ্ধে
এবং জঙ্গিদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে। কিন্তু আপনি এক জায়গায় খুব ভালো রেজাল্ট করেছেন, অসাধারণ পারফর্ম করেছেন, এটি আপনাকে আপনার অন্য একটা শর্টকামিংয়ের ক্ষেত্রে আপনাকে নিশ্চয়তা দিচ্ছে না প্রোটেকশনের। এটাই তো রুল অফ ল। কেন ব্রিটিশ এমপিদের জেল হয় না? 7 পাউন্ডের জন্য জেল হয়, 37 পাউন্ডের জন্য জেল হয়। আবার অনেক এমপি দেখেন যে ইস্ট লন্ডন থেকে মানে কর্মীরা আসছে বলে আমাদের জেল হয় না। না কর্মী কেন হয়েছে তো, কর্মীদের আসে। এবং আপনার এখানে আরো ঘটনা আছে, আপনি তো রাজনীতিকে কোনো সুযোগই দেননি, জাতীয় 4 নেতাকে জেলে মেরে ফেলেছেন না? আপনি কতগুলা কাককে নিয়ে আছে এসে ময়ূরের পুচ্ছ দিয়ে রাজনীতিবিদ বানিয়ে আবার বলেন নাই যে পলিটিশিয়ানস ক্যান ডেলিভার। তো ও তো কোকিলই না, ময়ূরই না, আপনি কাকরে ময়ূর বানাচ্ছেন, আবার বলতেছে ময়ূর তো নাচে না। তো সে তো নাচবে না, তো কাক, সেটাও তো করেছেন। তো রাজনীতিকে এককভাবে দোষারোপ করবার সুযোগ কোথায়? পলিটিক্স ওয়াজ নেভার গিভেন এ চান্স। আবার ফিরবো আপনার কাছে একটু, যেতে যে শেখ রবিউল আলম রবি, একটু আপনার কাছে জানতে চাইছি, যেটা বলছিলেন যে রুল অফ ল সেটি বাস্তবায়িত হচ্ছে আপনার মতো? হচ্ছে না। কোথায় হচ্ছে? এই যে উদাহরণ বাংলাদেশের ফাঁসির আসামি এই আজিজ সাহেবের ভাইয়েরা সারেন্ডার পর্যন্ত না করে সর্বোচ্চ ক্ষমা পেয়ে গিয়েছে না? কিন্তু এই যে এই একজন আপনার সদ্য বিদায়ী পুলিশ তাহের সাহেবের ছেলে বিপ্লব ফাঁসির আসামি ক্ষমা পেয়ে গিয়েছে না? বড় বড় মামলায় কার কোথায় সাজা হলো? বিএনপির আমলে অধিকাংশ মামলা যেগুলি হয়েছে সব বদির বিচার হয়েছে। এখন ধরেন বলল যে এটা তো দুদক যেটা করেছে মহানগর দায়রা জজের আদালতে, ওটা মানে আদেশের পরিপ্রেক্ষিতে যেটা করেছে, সরকার উদ্যোগী হলো কবে? একটা রিপোর্টের ভিত্তিতে যা ব্যাপকভাবে সমালোচনা শুরু হলো দেশে দেশের সর্বত্র, তখন এটা একটা তদন্তে আমলে নিতে হয়েছে সরকারকে, বা ধরেন আদালতকে, বা দুদককে সক্রিয় হতে হয়েছে। সরকার কবে দুদককে সক্রিয় করলো? আর সরকার যদি সক্রিয় থাকে, একটা ইনস্টিটিউটে থেকে ক্ষমতার এভাবে অপব্যবহার, নিজের পক্ষে সম্পদ এভাবে অর্জন, নিজের ব্যক্তি স্বার্থ একটা ইনস্টিটিউটকে ব্যবহার কেউ করতে পারে নাকি? যদি সরকার সচেতন হতো, সরকার যদি কাছে যদি এই ইনস্টিটিউটগুলি দায়বদ্ধ থাকতো। কারণ সরকার নিজেই ক্ষমতা থাকার জন্য অনেকগুলি ইনস্টিটিউটকে ব্যবহার করেছে, ব্যবহার করার জন্য তারা অনুগত লোক সেখানে বসিয়েছে। আর তারা কি করেছে? সরকারকে সার্ভিস দিয়েছে, অনির্বাচিতভাবে ক্ষমতা থাকতে সহযোগিতা করেছে, ওই সহযোগিতার বিনিময়ে নিজের স্বার্থ সব হাসিল করে নিয়েছে। এটাই তো প্রতিষ্ঠিত। আজকে যে অভিযোগগুলি আসছে, যেগুলি আপনি তুলছেন, সেগুলির সরকার দায় আনতে পারে নাকি? আপনি ক্ষমতা থেকে একটা ইনস্টিটিউটের প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, স্বেচ্ছাচারীভাবে ক্ষমতায় ব্যবহার করছে, আদালতও মানছেন না, তাই না? প্রক্রিয়া মানছেন না, তারা অবাধ সব কিছু তাদের জন্য, আর আপনি ছিলেন ক্ষমতায় বসে ব্রুট মেজরিটি নিয়ে। তো আপনি দায় আনতে পারেন নাকি? এটার পারেন না। আবার আপনার কিছু করার নয়, আপনি অসহায়, বিকজ আপনি জনগণের উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চান নেই। এই ইনস্টিটিউটের প্রধানগুলিকে আপনি বিশেষ সুবিধা দিয়ে ক্ষমতায় রাখতে চেয়েছেন, আর সেই ক্ষমতায় আপনার থাকার এই দুর্বলতার সুযোগে তারা লাভবান হয়েছে, তারা লুটপাট করেছে, যাই বলেন না কেন, এগুলি করেছে তারা। জবাবদিহিমূলক সরকার যদি হতো, তাহলে সরকারেরও জবাব দিতে থাকতো জনগণের কাছে, জনমতের কারণে। আবার ধরেন এই ইনস্টিটিউট যেখানে যারা প্রধান ছিলেন, তারাও ইনস্টিটিউটকে স্বতন্ত্রভাবে ব্যবহার করতেন, ব্যক্তি স্বার্থে ব্যবহার করতেন না। ওই জায়গাটা ভেঙে গিয়েছে বাংলাদেশে। দুদকের সবটাই যদি সত্যি হয়, তাহলে তো আপনাদের দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ, সেটিও কি সত্যি? আমাদের দলের শীর্ষ নেতারা এখন কি ক্ষমতায় আছে নাকি? না, এখন না। তাদের বিরুদ্ধে তো দুদকের মামলার সাজা রয়েছে। দুদকের কোন মামলা সাজা হয়েছে বলেন আপনি আমাকে? না, যেমন এই যে তারেক রহমানের বিরুদ্ধে মামলার সাজা রয়েছে, যে 300 মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা, সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা। তো ওনাদেরগুলো ভিত্তিহীন। আমাদের আদালতে আপনি এই যে জজ কোর্টে, বিশেষ আদালতে জজ কোর্টে মোতাহার হোসেন নামে এক বিচারপতি খালাস দিয়েছেন, সেই মামলা নিয়ে পরবর্তীতে ওনারা আবার সাজা দিয়েছেন, হয়নি? এবং সেই বিচারপতিকে দেশ ছাড়তে হয়েছে। এদেশে প্রধান বিচারপতিকেও দেশ ছাড়তে হয়েছে, যখন আওয়ামী লীগের স্বার্থের বাইরে কোনো রায় গিয়েছে। ষোড়শ সংশোধন নিয়ে যেটা হয়েছিল, বিচারপতিকে দেশ ছাড়তে হয়নি। আমি আপনাকে বলি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি আওয়ামী লীগ ক্ষমতা থাকার স্বার্থে ব্যবহার করছে। শাসন বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, যদি স্বতন্ত্রভাবে ফাংশন করত, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যদি স্বতন্ত্রভাবে ফাংশন করত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি যদি স্বতন্ত্রভাবে ফাংশন করত, তাহলে কিন্তু এই জবাবদিহিতা থাকতো, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতো। সেটা ভেঙে পড়েছে। কারণ একটাই, যে আওয়ামী লীগ অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চায় যে কোনো মূল্যে, জনরায় উপেক্ষা করে, যার জন্য সে এই সমস্ত সুবিধাভোগী এবং দুর্বৃত্তদের দ্বারস্থ হয়ে আত্মসমর্পণ করেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, সরকার হিসেবে আওয়ামী লীগ, এটাই সমস্যা। আমরা আলোচনা আবার ফিরবো, আবার একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। জনাব সোহরাব হোসেন, একটু আপনার কাছে ফিরছি। যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সাবেক পুলিশ প্রধান একজন সংসদ সদস্য, তার বিরুদ্ধে চোরাচালানি, পুলিশ প্রধানের সম্পত্তি ক্রোক, আবার সাবেক সেনা প্রধান, তাকেও স্যাংশন দেওয়া হয়েছে, যেটি কিছুক্ষণ আগে তুলছিলেন। এই সামগ্রিক যে বিশিষ্টজন বা প্রভাবশালী ব্যক্তিদের এই ধরনের ঘটনাগুলো কি দেশের ইমেজকে কোনোভাবে প্রভাবিত করে? অবশ্যই দেশের ইমেজ তো নষ্ট করে। আমাদের জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আওয়ামী লীগের নেতারা কেউ কেউ বলতে চেয়েছেন যে এই তাদের বক্তব্যই কিন্তু এটি মনে হয় যে বলছেন যে এটা ব্যক্তির, বিশেষ করে সাবেক সেনাপ্রধানের, যে নিষেধাজ্ঞা দিয়েছে এটা প্রতিষ্ঠানের উপর নয় বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না, রাষ্ট্র না বা সরকার নয়, এটা হচ্ছে একজন ব্যক্তি, যেহেতু তিনি সাবেক হয়ে গেছে, তিনি আর সরকারে নেই। কিন্তু সরকারে থাকলে কিন্তু তখন তাকে রাষ্ট্র বা সরকার দায়িত্ব নিতে হতো। বিষয়টা হচ্ছে এই ঘটনাগুলো যদি আমরা বন্ধ করতে পারতাম, যদি না হতো সেটা ভালো হতো না, মানে সেটাই তো কাম্য ছিল। তিনি সাবেক সেনাপ্রধান ছিলেন, যখন তার ভাই মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন তখন তিনি সেনাপ্রধান না, কয়েক মাস আগে। তাই এর একটা ক্ষমতার প্রভাব তো আছেই, এটা বলা হোক না হোক। আর এটা যে শুধু আওয়ামী লীগ আমলে হয়েছে তা না, বিএনপি আমলে হয়েছে। সুইডেন আসলাম সম্ভবত, সুইডেন আসলাম, তাকে বাংলাদেশে ডেকে এনে তাকে মৃত্যুদণ্ড তার রহিত করা হয়েছে। না সুইডেন আসলাম, তাকে সুইডেন আসলাম না, সুইডেনের এক প্রবাসী। আসলাম না, সুইডেন প্রবাসী। তাই এই কাণ্ডগুলো তো আমাদের সরকার করে। রবিউল ভাই বলছেন যে অনেক ক্ষেত্রে নির্বাচিত হলে জবাবদিহি থাকে, যে জবাবদিহি একটাই থাকে যে 5 বছর পর আবার জনগণের কাছে যেতে হয়। কিন্তু আমাদের কোনো নির্বাচিত সরকারের মতো দায়িত্ব কাজ করেনি। তারা সবসময় দেখেছে তার ভবিষ্যতে ক্ষমতাটা সুবিধা হবে কিভাবে। ওই যে মনোনয়ন দেয়া থেকে শুরু করে সংবিধান সংশোধন, সব কিছুর পেছনে হচ্ছে যে আমার ক্ষমতা স্থায়ী হবে কি করে। এইটাই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এক্ষেত্রে। এবং আইনকে যে নেতারা বলেন যে নিজস্ব গতিতে চলবে, সেটা চলতে দিতে হবে, তাহলে এই সমস্যাগুলো আসতো না। জি, আমি একটু শেখ রবিউল আলম রবি, একটু আপনার কাছ থেকে শুনে আসতে চাই। আমরা দেখছিলাম যে নির্বাচনের পরে বিএনপির আন্দোলনে আগের মতো সেই তোড়জোড়টা দেখা যাচ্ছিল না। নিষেধাজ্ঞার পরে কি আবার গতি বাড়বে বলে মনে হয়? না, আগেই গতি বেড়ে গিয়েছে। নিষেধাজ্ঞা কোনো ফ্যাক্টর না, ওটা আমাদের কাছে কনসার্ন বিষয় না। যেমন উনি বলছেন সুইডেন থেকে, হ্যাঁ ওটা ওনার নাম জিন্টু, তার সাজা হয়েছিল, তিনি কিন্তু এসে সারেন্ডার করেছিলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেছিলেন। আইনি প্রক্রিয়া রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা করতে পারেন, এটা রাষ্ট্রপতির কিন্তু ক্ষমতা, সেটা দোষের না, কিন্তু সেটা প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে। সেনাপ্রধানের ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে তিনি আসেনও নাই, সারেন্ডারও করেন নাই, প্রক্রিয়া ছাড়াই এটা হয়ে গেছে, মার্সিটা হয়ে গিয়েছে। এটা ক্ষমতার একটা বড় ধরনের অপব্যবহার হয়েছে। আপনি যেটা বলছিলেন যে এটা রাষ্ট্রের ইমেজ সৃষ্টি করে, ধ্বংস করে কিনা, অবশ্যই ধ্বংস করে। আওয়ামী লীগ কীভাবে বলতে চায়, বুঝাতে চায় এটা ব্যক্তির ওপর আসছে। তো উনি যে কর্মগুলি করেছেন তখন তো উনি ব্যক্তি ছিলেন না, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান থাকাকালীন তার সেই কর্মগুলি বিবেচনায় নিয়েই তো এটা হয়েছেন, ব্যক্তিকর্মের জন্য তো এটা না। তার ক্ষমতার অপব্যবহার নিয়ে যেটা হয়েছে, দুর্নীতি নিয়ে যেটা হয়েছে, সেটা দীর্ঘদিন ধরে পর্যালোচনা হয়েছে, আগাম সংকেতও পাওয়া যাচ্ছিল, সে ব্যাপারে তো উনি ডিফেন্স ভালোভাবে করতে পারেননি। এই জিনিসগুলি প্রতিষ্ঠিত হয়েছে দেশে এবং দেশের বাইরে। তার অংশ হিসেবে যখন এটা আসে, এটা রাষ্ট্রের জন্য তো অমর্যাদাকর এবং রাষ্ট্রের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করে। এখন এই সমস্ত বিষয়গুলিকে যদি আপনি ব্যক্তির উপর চাপিয়ে দেন এবং অবহেলা করেন, এটা তো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। বাংলাদেশে অনিয়ম আছে, আপনি সেখানে মনোযোগী হন, সবাইকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন, ইনস্টিটিউটগুলিকে স্বতন্ত্রভাবে ফাংশন করানোর চেষ্টা করেন। আপনি নিজে ক্ষমতায় আছেন, আপনিও জননির্ভর হন। সেটি না হলে কিন্তু এই সমস্ত সমস্যার কোনো সমাধান নাই। এবং ক্রমান্বয়ে কিন্তু দেশ, আমি আবারও বলছি, সংকটে পড়ছে, বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং বাংলাদেশের মানুষ, তার ইনস্টিটিউটগুলি কিন্তু বিতর্কিত হচ্ছে বাইরে। এতে দেখবেন যে সব দিক থেকে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং একটা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে এরকম ঝুঁকিতে ফেলা, অথবা ধরেন বিতর্কিত জায়গায় সরকার যেভাবে নিয়ে যাচ্ছে, জাতি হিসেবে এটা কিন্তু আমাদের চরম ব্যর্থতা। IMF এর তৃতীয় কিস্তির ঋণ ছাড় পাওয়ার তালিকায় বাংলাদেশ নেই, আপনি কি বলতে চাইছেন এই ধরনের ঘটনা তার একটা ইম্প্যাক্ট? অনেক কিছুর বিবেচনা পারবে। IMF-এর সাথে যে চুক্তি আপনি করেছেন, আপনি আবার বলছেন যে চীনের কাছ থেকেও টাকা নিতে চান, কিন্তু IMF-এর সেই চুক্তির মধ্যে কিন্তু সেগুলি নেই। মানে আমাদের আরেকটা কথা আপনাকে বলি, জিএম কাদের একটা ভালো কথা বলেছে
জাতীয় স্বার্থে যে চুক্তিগুলি হচ্ছে সংসদের মেম্বার অফ পার্লামেন্টে কেউ জানে না, প্রকাশও করা হয় না। এই রকমের একটা সরকার যে আপনি সংসদে পর্যন্ত চুক্তিগুলি প্রকাশ করছেন না, জনসমক্ষে আনছেন না, আপনি যে কাজগুলি করছেন রাষ্ট্রবিরোধী করছেন, দেশের স্বার্থ বিরোধী করছেন, যার জন্য আপনি গোপন রাখার চেষ্টা করছেন। আমি একটা বাক্য দিতে চাচ্ছি, সোহরাব ভাই বলছিল আওয়ামী লীগ এবং বিএনপির সময় মামলা তুলে নেওয়া হয়, বিএনপির সময় তো হয়নি। আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠন করে নির্বাহী আদেশে 7,500 মামলা প্রথম, পরে 8,800 মামলা তুলে নিয়েছিলেন। জি, আমি একটু জনাব ব্যারিস্টার প্রশান্ত দুবে একটু আপনার কাছ থেকে জানতে চাই, তরফা হয়ে যাচ্ছে। জি, একটু আপনার কাছ থেকে জানতে চাই। শুনেন, 70,000 মামলা প্রত্যাহার করেছে বলে গৌরবদীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিল লোকটাকে জানেন? আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী। 70,000 মামলা তুলে দিয়েছে। এর মধ্যে 2001 সালের নির্বাচনের পরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের নারকীয় সংখ্যালঘু নারী নির্যাতনের মামলা। আরেকটা জানতে চাই, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আপনি জানেন তো, এটা শুনেছেন তো অন রেকর্ড। সুতরাং মামলা তোলেন নাই। মাহমুদুর রহমান স্বঘোষিত দেশপ্রেমিক, সিপিডি রেহমান সোবান সারদের বিরুদ্ধে যখন মামলা করে গ্রেপ্তারি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলেন, গাড়ির থেকেই নামে নাই ঢাকা কোর্টে, গাড়িতে বসে থেকে তার পিএসকে দিয়ে মামলা দায়ের করে রেহমান সোবানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বিএনপি আমলে। আপনি বলছেন ক্ষমতার অপব্যবহার কি? আরও উদাহরণ আছে, আমি ওদিকে যেতে পারছি না, সময় কম বলে। আরেকটা জিনিস, আপনি অতীতের ইতিহাস যদি দেখতে চান তো বিএনপির রাজনৈতিক খুনাখুনি, 21শে আগস্ট, আর্মি খুন, এগুলো দেখলে তো বিএনপির রাজনীতি করারই সুযোগ কথা নেই, বাংলাদেশে করছে তো, ভালোভাবেই করছে। আপনি যেটা বললেন আমাকে, আপনি যেটা বললেন যে জেনারেল আজিজের ব্যাপারে, শোনেন, জেনারেল আজিজ একটা অন্যায় ভিকটিম হয়েছে। আমি বলি একেবারে আইনগত দৃষ্টিকোণ বলে, আপনি যদি আমাকে অন্যায় আক্রমণ করেন, লজ্জা আমার না, আমি আক্রান্ত, লজ্জা আপনার, আমাকে অন্যায় আক্রমণ করেছেন দেখে। এখানে বাংলাদেশের বা আজিজের লজ্জা, জেনারেল সাহেবের লজ্জা পাওয়ার কিছু নেই। কেন জানেন? ওই আল জাজিরার ওইটা মনে আছে, প্রাইম মিনিস্টার্স ম্যান, হুবহু কপি। কিন্তু আমি মনে করি যে গুণাগুণ নিয়ে বিচার হতে পারতো যদি আপনি ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেন। আপনি দিয়েছেন তাকে? আপনি কোন আত্মপক্ষ ওই ডকুমেন্ট আপনি বাংলাদেশ সরকারকে দিয়েছেন, বাংলাদেশের সরকারকে দিয়েছেন এই ডকুমেন্ট, আদালতকে দিয়েছেন। আপনি আমেরিকার একজন লোক, আপনার হঠাৎ মনে হলো যে, আপনার মনে আছে যে মিডিয়াকেও স্যাংশন দেবে বলেছিল, আপনি টক শো কিভাবে চালাবেন, আমরা কিভাবে কথা বলবো, ডাইনা না বাইরে, যদি মিডিয়া সঠিক পথে না চলে, তাহলে সঠিক পথে না চলে মিডিয়া অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে কথা বলেছেন, নট মিডিয়ার উপরে না, মিডিয়ার উপরে না, এটা তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যায়। পার্সোনাল সংবিধানের আপনাদের তিনজনকে ধন্যবাদ, এত সাবমিসিভ জিজ্ঞেস করেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এবার হয়েছে সত্যি।